গল্প দহন, লেখায় তাসমিয়া বিনতে জুয়েল। চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্যের হতে দেখা কি খুব কঠিন কাজ? এই যে মারওয়া দেখছে, জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসার মানুষটাকে তার চোখের সামনেই অন্যের হতে দেখছে, মেনে নিতে হচ্ছে হাসি মুখে সবটা। শুধু তাই না, বরযাত্রী হিসেবেও এসেছে সে। মাহিরের সাথে তার সম্পর্ক 2 বছরের। মাহির সম্পর্কে মারওয়ার খালাতো ভাই। মারওয়া যখন 17 বছরের তখন মাহির থেকে প্রপোজ করেছে। প্রথম না করলেও অবচেতন মন শেষ পর্যন্ত মাহিরের কাছে হার মানল। মারওয়া মাহিরের দিকে তাকিয়ে আছে। যেই হাসিটা মারওয়ার সবচেয়ে পছন্দ ছিল, সেই হাসিটা আজ তার বুকে বিঁধছে। 2 দিন আগে মারওয়ার খালা জুলিয়া তার মা জুইয়ের কাছে ফোন দিয়ে মেয়ে দেখতে যাওয়ার কথা বলেছে। মারওয়ার কানে এখনো যেন বাজছে খালা কথাগুলো। জানিস জুই, মাহির একটা মেয়েকে পছন্দ করে, 3 বছরের সম্পর্ক ওদের। আজই আমাকে জানিয়েছে ও 2 দিনের ভেতর বিয়ে করতে চায়। এমন তাড়াহুড়ো করে কি করি বলতো? মারওয়া তখন নিজের ঘরে থেকে মায়ের ঘরের দিকে আসছিল। জুই বেগম ফোন লাউডস্পিকার রেখে কথা বলছিল। দরজার সামনে থমকে দাঁড়িয়ে গিয়েছিল, যেন পুরো শরীরটা পাথর হয়ে গেছে। এক পা সামনে দেওয়ার মতো সাহসও যেন আর ছিল না তার ভেতরে। শ্বাসটা যেন আটকে গেছে। 3 বছরের সম্পর্ক। মারওয়ার সাথে তো মাহিরের 2 বছরের সম্পর্ক, তাহলে মাহিরের আগে থেকেই আরও একটা সম্পর্ক ছিল। আর কিছু ভাবতে পারে না মারওয়া। দৌড়ে নিজের রুমে যেয়ে বালিশের পাশ থেকে ফোন নিয়ে মাহিরকে ফোন দিয়ে সে। মনটা খুব করে চাইছে সবকিছু মিথ্যা হোক। 1 বার, 2 বার, 3 বার, পরপর 10 বার ফোন করার পরও মাহির ফোনটা ধরল না। এবার আর মারওয়ার চোখ বাদ মানল না, ঝরু ঝরু করে চোখের পানি ছেড়ে দিল। 2 বছরের ভালোবাসা, আস্থা সবকিছু মারওয়ার একার ছিল। মাহির শুধু তার সাথে ছলনা করেছে। তার এই সম্পর্কে না ছিল ভালোবাসা আর না ছিল কোনো টান। মারওয়া আবারও ফোন দিই, কিন্তু 12 বারেও ফোন ধরল না মারওয়ার। মারওয়া আর ফোন দিল না। চুপচাপ ফোনটা বুকে চেপে বসে রইল। বিয়ের আগের দিন সকালে মা যখন খালার বাসায় যাওয়ার কথা বলল, বিনা বাক্যে তৈরি হয়েছিল সে। সেও দেখতে চায় কোন ভাগ্যবতী তার ভালোবাসার মানুষটাকে পেতে চলেছে। খালার বাসায় যখন প্রবেশ করল তখন মাহির হেসে হেসে কথা বলছে তারই এক বন্ধুর সাথে। মারওয়াকে দেখে তার মুখের হাসিটা মুছে গেছে, চোখে মুখে ভর করেছে এক অস্বস্তি। হয়তো ভাবেনি যে মারওয়া তার বিয়ের কথা শুনেও আসবে। মারওয়া মাহিরের সাথে কোনো কথা না বলে খালার কাছে চলে গেল। জুলিয়া বেগম মারওয়াকে জড়িয়ে ধরল। তুই এসে গেছিস মা, আয় বসো। ইতিমধ্যে বউয়ের জন্য সকল কেনাকাটা করা শেষ হয়ে গেছে। নিজের কাছে বসিয়ে বউয়ের জন্য কেনা সকল জিনিস একটা একটা করে দেখালো। বুক ফেটে যাচ্ছে তবুও হাসি মুখে দেখছে। হঠাৎ জুলিয়া বেগম বিয়ের শাড়িটা মারওয়ার গায়ে দিল। জুলিয়া বেগমের এমন তেজে হকচকালো মারওয়া। কি করছো খালামনি? দেখছি শাড়িটা তোকে কেমন লাগছে। মাহির যে মেয়েটাকে পছন্দ করেছে ওর গায়ের রংটা একদম তোর মতো জানিস। মারওয়া দীর্ঘশ্বাসটা লুকিয়ে মুচকি হাসল। রাতে একটু চেষ্টা করেছিল মাহিরের সাথে কথা বলতে, কিন্তু সে মারওয়াকে পুরো দমে এড়িয়ে গেছে। মাহিরের পাশে লাল টুকটুকে শাড়ি পরে একটা মেয়ে বসে আছে, লম্বা ঘোমটায় তার মুখটা ঢাকা। তবুও মারওয়ার মনে হচ্ছে মেয়েটা লাজুক হাসছে। অবশেষে কবুল বলার পর্ব এলো। মারওয়া এক ধ্যানে মাহিরের দিকে তাকিয়ে আছে। আর মাত্র কিছু সময়। কবুল বলার সময় মাহির একবার চোখ তুলে মারওয়ার দিকে তাকায়। মারওয়া ভড়কালো না, চোখ ফিরালো না, শুধু ছলো চোখে তাকিয়ে থাকল। 3 কবুলের মাধ্যমে বাধা পড়ল 2টি মানুষ। শুরু হতে যাচ্ছে তাদের নতুন পথের সূচনা। সবার মুখে হাসির ফোয়ারা। অথচ পাশেই একটা মেয়ের হৃদয় পুড়ে খাক হয়ে যাচ্ছে, সেটাকে টের পেল না। মাহিরের কবুল বলার সাথে সাথে মারওয়ার মনে হলো তার চারপাশে সব শব্দ, সব কোলাহল যেন থেমে গেছে। সে শুধু নিজের বুকের ধুকপুক শব্দটা শুনতে পাচ্ছিল। সে ধীরে ধীরে যেন এক গভীর শূন্যতায় ডুবে যাচ্ছে। সে চোখ বন্ধ করে ফেলল। তার চোখের কোণ বেয়ে একটা উষ্ণ জলের ধারা গড়িয়ে পড়ল। সে দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। বিয়ের পর সবাই যখন নবদম্পতির দিকে এগিয়ে গেল, তখন জুই বেগম মারওয়ার পাশে এসে দাঁড়ালেন।
কি রে মা, তোর মন খারাপ নাকি? মারওয়া জোর করে হাসল। না মা, শরীরটা একটু কেমন লাগছে। ওহ, বসো তাহলে এক জায়গায়। তার দরকার নেই মা, আমি ঠিক আছি। সন্ধ্যার কিছুক্ষণ আগে বউ নিয়ে মাহির সহ সকল বরযাত্রী ফিরল। এখন বউ বরণ চলছে। মারওয়া চোখ তুলে তাকালো, এই জায়গায় তো তার থাকার কথা ছিল। মারওয়া আর এখানে থাকতে পারল না, দৌড়ে ছাদে চলে গেল। মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে, জোরে কান্না করলে কেউ শুনে ফেলতে পারে। প্রকৃতি যেন আজ মারওয়ার সঙ্গ দিল। হঠাৎ ঝোড়ো ঝোড়ো করে ঝুম বৃষ্টি নামল। মারওয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তার ভেতরের কষ্টগুলোকে আরো বাড়িয়ে দিল। মারওয়া চিৎকার করে কেঁদে উঠল। কেন করলে মাহির? কেন এমন অভিনয় করলে? কেন এমন দহনে পোড়ালে? কেন একটু ভালোবাসলে না বলো? বৃষ্টির শব্দে তার কান্নার আওয়াজ ঢাকা পড়ে গেল। সে চোখ বন্ধ করে বৃষ্টির ছাট নিজের মুখে অনুভব করল। আচ্ছা, এই বৃষ্টির পানি কি তার ভেতরের কষ্টগুলো কমাতে পারে না? রাতেই বাসায় ফিরে আসে মারওয়া। জুই বেগম কিছুতেই আসতে চাইছিল না। একমাত্র ভাগিনের বিয়ে ছেড়ে কি এখনই যাওয়া যায়? তবে মেয়ের জেদের কাছে হার মেনে অবশেষে বাসায় ফিরে আসে। বাসায় ফিরেই মারওয়া নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল, তারপর বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তবে নিদারুণ যন্ত্রণার এই রাত কি সহজে কাটে? নিঃশব্দ রাতটাকে অদ্ভুত কোন দীর্ঘ মনে হচ্ছে মারওয়ার কাছে। বিছানায় শুয়ে থাকলেও ঘুম তার চোখে কিছুতেই আসছিল না। অন্ধকার ঘরে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। বাতাসে জানালার পর্দা হালকা দুলছে, বাইরের রাস্তায় দূর থেকে কোনো গাড়ির হর্ন ভেসে আসছে, সবই কেমন যেন নিষ্ঠুর হয়ে উঠেছে তার কাছে। স্মৃতিতে ভেসে আসে মাহিরের সাথে কাটানো সময়গুলো, মাহিরের সাথে হাঁটতে হাঁটতে বলা কথা, মাহিরের মন মাতানো হাসি। মারওয়া মাঝে মাঝে ভাবত পুরুষ মানুষের হাসি এত সুন্দর কিভাবে হয়। এই সব মুহূর্তগুলো এত অপ্রাসঙ্গিক, নিষ্ঠুর ঠেকেছে তার কাছে। হঠাৎই বুকের মধ্যে ভীষণ যন্ত্রণা অনুভব করল মারওয়া। যেন কেউ পাথর বসিয়ে রেখেছে। কাঁপতে কাঁপতে উঠে বসল বিছানায়। তারপর ধীরে ধীরে টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে পানি পান করল। মারওয়ার মনে প্রশ্ন জাগল, মাহির হঠাৎ কেন করল এমন? এই উত্তর শুধু একজনই দিতে পারবে। মাহিরের বন্ধু ইফতি। ওদের এই সম্পর্কের কথা শুধু সেই জানত। তার কাছেই জিজ্ঞেস করা যাক, হয়তো সে কিছু জানবে, এটা ভেবে ইফতির নাম্বার খুঁজে ডায়াল করল। হ্যালো ভাইয়া। হ্যাঁ মারওয়া, বলো। আমি কিছু জানতে চাই। মারওয়ার কণ্ঠ ভেজা। ইফতি দীর্ঘশ্বাস ছাড়ল। সে জানে মারওয়া মাহিরের জন্য কতটা পাগল। মাহির এটা কেন করলো ভাইয়া? ওর সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু ও আমার সাথে কথাটা পর্যন্ত বলল না। কথা আটকে আসে মারওয়ার। কিছু সময় নিয়ে ইফতি বলতে শুরু করল। আসলে ইভা মানে মাহিরের বউ ওর আগের প্রেমিকা ছিল। ইভার সাথে কিছু কারণবশত ব্রেকআপ হয়ে যায়। কি কারণে ব্রেকআপ করেছিল সেটা মাহির বলেনি। তারপর কিছুদিন পর তোমার ছবি দেখিয়ে আমাকে বলল তোমাকে পছন্দ করে, আর তুমি ওর কাজিন হও। আমি ওকে নিষেধ করেছিলাম এটা না করতে, কিন্তু ও বলেছিল সত্যি তোমাকে ভালোবাসে, তাই আমি আর কিছু বলিনি। মারওয়া কোনো রকম কান্না আটকে বলল, ওর জীবনে আবার ইভা আসলো কিভাবে? ওর আগে থেকেই ইভার প্রতি দুর্বলতা ছিল। সপ্তাহ খানিক আগে এসে মাহিরের হাত পা ধরে কান্নাকাটি করে মাফ চায়, আর সারা জীবন একসাথে থাকবে বলে বিয়ের কথা বলে, আর এতেই ও গলে যেয়ে বিয়ে করে ফেলেছে। তাহলে এই 2 বছর শুধু ও আমাকে ব্যবহার করেছে নিজের প্রেমিকাকে ভুলতে। আবার যখন প্রেমিকা ফিরে এসেছে তখন আমাকে ছুঁড়ে মারল। আর আমিও বা কেমন, এতদিনের অভিনয় বুঝতে পারলাম না। একটা কথা বলি মারওয়া, যা হওয়ার তা হয়ে গেছে। অতীতকে ভুলতে শেখ। নিজের জীবনকে নতুন করে সাজিয়ে নাও। মারওয়া আর কিছু না বলে ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার পর একেবারে নিঃশব্দে বসে রইল মারওয়া। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু তার মাথার ভেতর এক একটা শব্দ যেন বিস্ফোরণের মতো ঘুরে ঘুরে ধাক্কা মারছে। ব্যবহার করেছে, ছুঁড়ে ফেলেছে, অভিনয় বুঝতে পারলাম না।
একজন যখন অন্তর্দহনে পড়ছে, ঠিক অপর পাশের ব্যক্তি অন্য নারীর ভালোবাসায় পড়ছে। এই ব্যক্তির মধ্যে কোনো অনুশোচনা নেই, কে বলবে এই লোক এক মেয়ের হৃদয় ভেঙেছে খুব জঘন্যভাবে। সে মত্ত তার নতুন জীবন শুরু করতে। মারওয়ার কষ্ট, তার চোখের পানি কোনো কিছুই মাহিরকে স্পর্শ করছে না। মারওয়ার এই হঠাৎ উদাসীনতা নজরে আসলো মারওয়ার বাবা মায়েরও। মারওয়ার বাবা হাজার চেষ্টা করার পরও মেয়ে কিসে কষ্ট পাচ্ছে সেটা বুঝতে পারল না। তবে এটা বুঝেছে যে মেয়ে কোনো কারণে অনেক বেশি কষ্ট পেয়েছে। এ বিষয় নিয়ে তারা আর ঘাটল না, মারওয়াকে সময় দিল যাতে নিজেকে গুছিয়ে নিতে পারে। মারওয়া এখন নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। মাহিরকে তো সে কোনো দিন পাবে না, তবে শুধু শুধু নিজেকে আর কত কষ্ট দেবে। ধীরে ধীরে দিন কাটতে লাগল। মারওয়ার ভেতরের ক্ষত শুকাতে অনেকটা সময় লাগল। প্রথমে সে ভেবেছিল এর প্রতিশোধ নেবে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারল মাহিরের মতো একজন প্রতারকের জন্য নিজের জীবন নষ্ট করা অর্থহীন। সে এখন সব সময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, কখনো বই পড়ে, কখনো বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, আবার কখনো মায়ের কাজে সাহায্য করে। মাঝখানে মেয়েটার যে কি হয়েছিল সেটাই ভেবে পায় না জুই বেগম। এখন আবার মেয়েকে আগের মতো উৎফুল্ল দেখে শান্ত হয় তার মন। ইদানিং বেশ কয়েকটা বিয়ের প্রস্তাব আসছে মারওয়ার জন্য, আগেও আসতো, তবে মাহিরের অপেক্ষা করার জন্য এটা সেটা বাহানায় নিষেধ করে দিত। তবে এবার আর সেটা করল না। মাকে বলে দিয়েছে তার পছন্দের যে কোন ছেলেকে সে বিয়ে করতে রাজি। একদিন খেতে খেতে মারওয়ার বাবা বলে, তোর জন্য ভালো একটা প্রস্তাব পেয়েছি, তোর কোনো সমস্যা নেই তো মা? আমার কোনো সমস্যা নেই বাবা, তোমাদের পছন্দ হলেই হবে। বলে খাওয়া শেষ করে ছাদের দিকে গেল। এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে আছে মারওয়া। আকাশে হালকা মেঘের ফাঁকে ফাঁকে চাঁদটা উঁকি মারছে, দুই একটা তারাও দেখা যাচ্ছে। সব মিলিয়ে আকাশটা মোহনীয় লাগছে। এখন আর মাহিরের কথা মনে পড়লে তেমন একটা কষ্ট লাগে না, শুধু কোথাও একটা শূন্যতা কাজ করে। মাহিরের বর্তমান কোনো খবরই তার জানা নেই। যখন তার মা যখন জুলিয়া বেগমের সাথে কথা বলে তখন সে ধারে কাছে থাকে না। কি দরকার শুকিয়ে আসা ক্ষতগুলোকে তাজা করার? আজ মারওয়াকে দেখতে আসবে ছেলেপক্ষ। অনেকগুলো প্রস্তাবের মাঝে এই প্রস্তাবটা ভালো লেগেছে তার বাবা মায়ের। জুই বেগম ভোর থেকেই ব্যস্ত। সকাল থেকে কত শত কাজ, ঘরদোর পরিষ্কার করা, ভালো ভালো রান্না করা, আর মারওয়াকে সাজানো। মারওয়া অবশ্য এসব নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে না। সে এখন নিজেকে বেশ শান্ত আর স্থির রাখতে শিখেছে। বিকাল গড়াতেই ছেলেপক্ষ চলে এলো। ছেলের নাম মিসাম। তার বাবা নেই, শুধু মা আর একমাত্র ছোট বোন, এই নিয়ে তার পরিবার। সে একটি স্বনামধন্য আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থায় একজন ঊর্ধ্বতন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে নিযুক্ত, যার কারণে তাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। মারওয়াকে ড্রয়িং রুমে আনা হলো, সে মাথা নিচু করে বসেছে। তার বুক দুরু দুরু করছে, তবে কেন করছে সেটা বুঝতে পারছে না। হয়তো প্রথমবার কোনো ছেলে পক্ষের সামনে বসেছে তাই এমন লাগছে। মিসাম মারওয়াকে দেখল, আর মারওয়াও আর চোখে একবার মিসামের দিকে তাকালো। প্রথম দেখাতেই মারওয়ার মনে হলো ছেলেটা বেশ সুদর্শন। এই প্রথম কোনো ছেলেকে দেখে মনে হচ্ছে মাহিরের থেকে সুন্দর। ছেলে পক্ষ চলে গেছে অনেকক্ষণ আগেই। তারা মারওয়াকে অনেক পছন্দ করেছে। মারওয়ার বাবা মাও বলে দিয়েছে এই বিয়েতে তারা রাজি। অবশেষে ঠিক হলো এই শুক্রবারেই তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ের দিন ঘনিয়ে আসছে, সেই সাথে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল পুরোদমে। জুই বেগম এবং মারওয়ার বাবা দুজনেই খুব খুশি। তাদের স্বপ্ন ছিল মেয়ের একটি ভালো ঘরে বিয়ে দেওয়ার, আর মিসামের মতো ছেলেকে নিজের মেয়ে জামাই হিসেবে পেয়ে অনেক খুশি। বিয়ের শপিং, আত্মীয় স্বজনের খবর দেওয়া, আর অনুষ্ঠানের পরিকল্পনায় দিনগুলো দ্রুত কেটে যেতে লাগল। ইদানিং মিসামের সাথে টুকটাক কথা হয় মারওয়ার। এই স্বল্প পরিচয়েই মিসামের ব্যক্তিত্ব, গাম্ভীর্যতা আর বুদ্ধিমত্তা তাকে মুগ্ধ করেছে। বিয়ের দিন ঘনিয়ে এলো। সারা বাড়িতে উৎসবের আমেজ। ঝলমলে আলোয় সেজে উঠেছে বাড়িটা। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের ভিড়ে মুখরিত চারপাশ। মারওয়াকে বধূবেশে সাজানো হলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে আর এভাবে সাজার স্বপ্ন সে বহুবার দেখেছে।
আজ সে সত্যি বউ সেজেছে, তবে মানুষটা আর সেই স্বপ্নের মানুষ না। মারওয়ার মনে ভেসে আসে মাহিরের বিয়ের দিন, কত কষ্টই না সে পেয়েছিল। এসব ভাবতে ভাবতে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, তখনই কানে গুঞ্জন ভেসে আসে, বর এসেছে, বর এসেছে। মারওয়ার বুক আবারও ধুকপুক করছে, কিন্তু এমনটা কেন হচ্ছে সে বুঝতে পারছে না। হয়তো নতুন একটা সম্পর্কে বাধা পড়বে তাই। মারওয়াকে মিসামের পাশে বসানো হলো। সে মাথায় নিচু করে বসে আছে। চোখ তুলে সামনে তাকাতেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মাহিরের দিকে চোখ গেল তার। মাহির তার স্ত্রীর হাত ধরে দাঁড়িয়ে আছে আর কিছু একটা বলে হাসছে। তাদের একসাথে দেখে এবার মারওয়ার কোনো খারাপ লাগছে না, আর না কোনো কষ্ট হচ্ছে। তাদের হাসি দেখে মারওয়া হেসে মিসামের দিকে তাকায়। মিসাম মারওয়ার দিকেই তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিল মারওয়া। তাকে লজ্জা পেতে দেখে মিসাম মুচকি হাসে। কিছুক্ষণ পর কাজী এসে বিয়ে সম্পন্ন করল। কাজীর দোয়ার পর আত্মীয় স্বজনের কলরব আর মিষ্টি কোলাহলে ভরে ওঠে চারপাশ। সবাই নবদম্পতিকে ঘিরে ধরল, ছবি তুলল। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে এলো বিদায়ের পালা। মারওয়ার মনটা ভারী হয়ে উঠল। যে বাড়িতে সে বড় হয়েছে, যেখানে তার প্রতিটি স্মৃতি জড়িয়ে আছে, সেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মা বাবার হাত ধরে হাউমাউ করে কেঁদে উঠল সে। জুই বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন। বাবা মারওয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার চোখেও জল। গাড়িতে বসে যতদূর পর্যন্ত নিজের বাবা মাকে দেখা যাচ্ছিল ততক্ষণ জানালা দিয়ে তাকিয়েছিল সে। মিসাম বিভিন্নভাবে বুঝিয়ে তার কান্না থামায়। প্রায় 1.5 ঘন্টা জার্নির পর মিসামের বাড়ির সামনে এসে গাড়ি থামল। মিসামের মা বরণ করে একমাত্র পুত্রবধূকে ঘরে তুললেন। মিসামের ঘরে বসে আছে মারওয়া। কিছুক্ষণ আগে তার একমাত্র ননদ মানহা তাকে এই ঘরে বসিয়ে দিয়ে গেল। খুবই মিষ্টি একটা মেয়ে, এইটুকু সময়ের মধ্যে মারওয়ার সাথে একদম ভাব হয়ে গেছে। মারওয়া এদিক ওদিক তাকিয়ে মিসামের ঘরটা দেখছে। বেশ বর্ষর আর গোছানো একটা রুম, ক্যান্ডেল লাইট দিয়ে সাজানোর কারণে আরো সুন্দর লাগছে। দরজা খোলার শব্দে মারওয়া নড়েচড়ে বসল। মিসাম দরজা আটকে বিছানার দিকে তাকালো, সেখানে বসা তার সদ্য বিবাহিত স্ত্রী। মারওয়াকে দেখে মিসামের মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে মারওয়ার পাশে বসল। সারাদিনে অনেক ধকল গেছে তোমার, এখন নিশ্চয়ই ক্লান্ত। না, তেমন কিছু না। মিসাম বুঝতে পারল মারওয়া নার্ভাস। সে উঠে কাবার্ড থেকে একটা শাড়ি এনে মারওয়াকে দিল। যাও ফ্রেশ হয়ে নাও, আমি বাইরেই আছি। মারওয়া শাড়িটা হাতে নিল, আকাশি রঙের একটা শাড়ি। প্রায় 20 মিনিট পরে মারওয়া ওয়াশরুম থেকে বের হলো। তার দিকে তাকিয়ে মিসাম থমকে গেল। আকাশি রঙা শাড়িতে মারওয়াকে দেখে মনে হচ্ছিল এক টুকরা নীল আকাশ যেন নেমে এসেছে মিসামের ঘরে। মিসামকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মারওয়ার লজ্জা লাগছে। আপনি ঠিক আছেন মিসাম? মারওয়ার গলার স্বরে ধ্যান ভাঙে মিসামের। সেও খানিকটা লজ্জা পেয়ে গেল। মিসাম একটু হেসে গলা খাকারি দিয়ে নিজের অপ্রস্তুত অবস্থাটা আড়াল করতে চাইল। হ্যাঁ, আমি ঠিক আছি। তাদের মধ্যে কিছুক্ষণের নীরবতা নেমে আসে। তোমায় কিছু বলার আছে আমার মারওয়া। বলুন। মারওয়ার দিকে তাকিয়ে মিসাম একটু ইতস্তত করে বলল, আসলে আমার কাজ সম্পর্কে তো তুমি সবই জানো। কাজের খাতিরে আমাকে প্রায় দেশের বাইরে থাকতে হয়। হয়তো মাসের পর মাসও থাকা লাগতে পারে। তুমি মানিয়ে নিতে পারবে তো? আমার কোনো সমস্যা নেই, তাছাড়া মা আর মানহা তো এখানে আছেই। মিসাম মৃদু হাসল। মারওয়ার মুখে এমন একটা সহজ উত্তর শুনে কিছুটা স্বস্তি পেল। এরপর তাদের মধ্যে কিছুক্ষণ টুকটাক কথা হলো। মিসাম তার কাজের কিছু অভিজ্ঞতা আর দেশের বাইরের কিছু মজার গল্প বলল, আর মারওয়া মনোযোগ দিয়ে শুনল। তাদের মধ্যে একটা স্বচ্ছন্দ সম্পর্ক তৈরি হতে শুরু করলো। মারওয়াও এখন মিসামের সাথে স্বাভাবিক হতে শুরু করেছে। সে তার নিজের ভালো লাগা, শখ সবকিছু নিয়ে গল্প করল মিসামের সাথে। গল্পের ফাঁকে মিসামের দিকে দৃষ্টি গেল তার। মিসাম মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকানো। মারওয়ার কথা থামতেই মিসাম বলল, রাত অনেক হয়েছে মারওয়া, এখন ঘুমানো দরকার।
মারওয়া মুচকি হেসে সম্মতি জানালো। মিসাম উঠতে যেয়ে বসে মারওয়ার দিকে একটু ঝুঁকল। আর একটা কথা, আমার ঘরে নীল আকাশ নামিয়ে আনার জন্য ধন্যবাদ। মিসাম দুষ্টু হাসি হেসে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মারওয়া লজ্জা পেয়ে হাসল। এই মানুষটা তাকে এতটাই স্বচ্ছন্দ অনুভব করাচ্ছে যে মনে হচ্ছে যেন কতদিনে চেনা। বাইরে চাঁদের আলো ফিকে হয়ে আসছিল আর ভেতরে দুটি নতুন মন একে অপরের কাছাকাছি আসছিল, নতুন এক জীবনের স্বপ্ন বুনে। ভোরের আলো জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকছে। মৃদু রোদের ছায়া পড়ে আছে মারওয়ার মুখে। সে এখনো ঘুমিয়ে আছে। ঘুমটা একটু হালকা হয়ে আসে তার। হাত পা নাড়তে যেয়ে বুঝতে পারল কারো বাহুবন্ধনে আবদ্ধ। পিট পিট করে চোখ মেলতেই মিসামের মুখটা সামনে ভেসে উঠল। শান্ত মুখে একটা কোমল হাসি লেগে আছে। তাকে এমন নিষ্পাপ দেখাচ্ছিল যে মারওয়ার ইচ্ছে হলো ছুঁয়ে দেখতে, তবে নিজেকে সামলে নিল। মারওয়া মিসামের বাহু থেকে আলতো করে নিজেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করল, কিন্তু মিসামের ঘুম এতটাই গভীর ছিল যে সে টেরই পেল না। মারওয়া ধীরে ধীরে উঠে বসল। জানালার পাশে গিয়ে পর্দাটা সামান্য সরিয়ে বাইরে তাকাল। চোখে পড়ল চারপাশে একটা অদ্ভুত শান্তি। গাছে গাছে পাখিদের কলকাকলি, চারদিকে ছড়িয়ে পড়া আলো, আর আকাশটা যেন আর একটু বেশি নীল। সে ধীরে ধীরে মনে করতে লাগলো গোত্রাতের প্রতিটা মুহূর্ত, আর নিজে নিজে লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। মারওয়ার ঠোঁটে একটা লাজুক হাসি খেলে গেল। এত অচেনা একটা মানুষ, অথচ কত আপন মনে হচ্ছে তাকে। সে নিজেই অবাক হয় নিজের অনুভবে। পেছনে থেকে হঠাৎই মিসামের ঘুম ধরানো কণ্ঠ ভেসে এলো। এই সকালটা কত সুন্দর তাই না, তবে তুমি ছাড়া অতটা নয়। মারওয়া চমকে ঘুরে তাকালো। মিসাম উঠে বসেছে, চুলগুলো এলোমেলো, চোখে ঘুমের ছাপ, আর মুখে সেই পাগল করা হাসি। মিসাম ধীরে এসে জানালার পাশে দাঁড়ালো, মারওয়ার পাশে। চলো, আজকে আমি নিজ হাতে সবার জন্য ব্রেকফাস্ট বানাবো। মারওয়া অবাক হয়ে তাকায় মিসামের দিকে। আপনি রান্না পারেন? হ্যাঁ ম্যাডাম, মানহাতো বলে আমি নাকি দারুণ রাঁধুনি, বলে হাসল মিসাম। মিসাম এপ্রন পরে রান্না করছে, একদম প্রফেশনাল কুকের মতো। মানহা চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে, তাদের কাছে এগুলো কোনো ব্যাপার না। মিসাম প্রায় তাদের জন্য রান্না করে। তো ভাইয়া, আজ কি বানাচ্ছ? মিসাম প্যানে বাটার ছড়িয়ে দিতে দিতে চোখ না তুলে বলল। আজ হচ্ছে মিসাম স্পেশাল ডে। মেনুতে আছে এগ মাও স্যান্ডউইচ, হানি বাটার টোস্ট। জুস। মানহা অবাক হয়ে তাকালো, তারপর ভ্রু কুঁচকে বলল, এই নাস্তা কি তোমার বউয়ের জন্য এক্সক্লুসিভলি প্ল্যান করা নাকি? মিসাম মুখে কৃত্রিম গম্ভীরতা এনে বলল, অবশ্যই এক্সক্লুসিভ। নতুন বউ তো, স্পেশাল ট্রিট দরকার। মানহা হেসে ফেলল। তবে আর কি, তাড়াতাড়ি করে বানিয়ে ফেল। আমি দেখি আপু আসে নাকি। আপুটা আবার কে? ওহ, তোমাকে বলা হয়নি, আমি তোমার বউকে ভাবি টাবি ডাকতে পারবো না, আপুই ডাকবো। তোমার বউও অনুমতি দিয়েছে। বলেই কিচেন থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গেল। মিসাম মাথা নেড়ে স্যান্ডউইচ বানানোর কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মারওয়াকে দেখা গেল সিঁড়ি দিয়ে নামতে। তাকে দেখেই মানহা জড়িয়ে ধরল। আপু তুমি এসেছ, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। মারওয়াও মানহাকে জড়িয়ে ধরে বলল, এই তো এসে গেছি। কিন্তু মা কোথায়? মা এখানেই ছিল, একটু আগে নিজের ঘরে গেছে। ওহ, আচ্ছা। মিসাম এক এক করে সকলের প্লেট টেবিলে সাজিয়ে রাখল। ততক্ষণে মিসামের মাও ডাইনিংয়ে চলে এসেছে। মারওয়া তাকে দেখেই সালাম দিল। সেও হাসি মুখে মারওয়ার সালামের জবাব দিল। সবাই একসাথে টেবিলে বসেছে নাস্তা করতে। মিসামের এক পাশে তার মা আর অন্য পাশে মারওয়া বসেছে। আর মারওয়া পাশের চেয়ারে মানহা। মিসাম একে একে সবাইকে একটু করে খাইয়ে দেয়। যখন মারওয়ার মুখে খাবার তুলে দেয়,
তখন সে লজ্জায় লাল হয়ে গেছে। শাশুড়ির সামনে এভাবে খাবার খাইয়ে দেওয়ায় সে ভীষণ লজ্জা পায়। তবে ভালো লেগেছে একটা ব্যাপার ভেবে যে কতজন মানুষ এভাবে সবার সামনে বউকে প্রায়োরিটি দিতে পারে। খাবার শেষে মিসাম সবার প্লেট গুছিয়ে কিচেনে গেল। মারওয়া তার কাজে সাহায্য করতে চাইলে তার শাশুড়ি নিষেধ করে। মারওয়া নিজের শাশুড়ি মায়ের সাথে গল্প করছে আর তার মাথায় তেল দিয়ে দিচ্ছে। তখনই মানহা এসে নিজের গল্প জুড়ে দেয়। বাহ, এবার আমার কাজের দায়িত্ব তুমি নিয়ে নিলে আপু। আজ থেকে আমার ছুটি। মারওয়া মানহার কথায় হাসে। হাসি মজায় কেটে যায় প্রায় একটা মাস। এতদিন মিসাম জরুরি কাজে দেশের ভেতরে নিজের অফিস থেকে সকল কাজ করেছে, তাছাড়া অবসর সময় পুরোটা নিজের বাসায় কাটিয়েছে। এটা নতুন নয় মিসামের। বাবার মৃত্যুর পর থেকে মা বোনের যাতে একা না লাগে সেজন্য নিজের সাধ্যমতো সময় তাদের দিয়েছে। যতদিন যায় মারওয়া তত মিসামকে দেখে অবাক হয়। একটা মানুষ এত ভালো কিভাবে হতে পারে। তার প্রতিটা কাজে সাহায্য করে মিসাম। কখন কি প্রয়োজন, কখন কি খেতে ইচ্ছে হয় সব বলার আগেই যেন সে বুঝে যায়। এবার আর মারওয়ার কোনো আফসোস নেই। এখন মনে হয় মাহিরের চলে যাওয়াতে ভালোই হয়েছে, নয়তো এই মানুষটাকে পেত কিভাবে। মিসাম এখন মারওয়ার জীবনে যেন অবিচ্ছেদ্য এক অংশ হয়ে গেছে, যাকে একটা মুহূর্তের জন্য না দেখে থাকা যায় না। মাহিরের কাছেও মারওয়ার ঠিক তেমন। দুজন দুজনকে ছাড়া কিছুই বোঝে না। মানহা তো মাঝে মাঝে খোঁচা মেরে বলেই ফেলে, তুমি এত বউ পাগল কেন ভাইয়া। প্রত্যুত্তরে মিসাম শুধু হাসে। দুপুরের খাবার শেষে গল্প করছিল মারওয়া, তার শাশুড়ি আর মানহা। তিনজনের হাসিতে যেন বাড়ির প্রতি কোনো হাসে। এমন মুহূর্তে ঘরে প্রবেশ করে মিসাম। মিসাম মারওয়ার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে একটু একা কথা বলতে চাই। শাশুড়ি ইশারায় জানিয়ে দিলেন, যাও মা, ওর কথা শোনো। মারওয়া উঠে দাঁড়ালো। মাথার ভেতরটা একটু ভারী লাগছে তার। মিসামের মুখটা এতক্ষণে ঠিক স্বাভাবিক মনে হয়নি। তারা দুজন ধীরে ধীরে ছাদে চলে গেল। ছাদে হালকা বাতাস। দূরে কোনো একটা ঘুড়ি আকাশে উড়ছে। মিসাম চুপ করে দাঁড়িয়ে, মারওয়াও চুপ। কিছুক্ষণ সময় নিয়ে মিসাম বলল, কাল আমার যেতে হবে মারওয়া। একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, যেতেই হবে। মারওয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এই মানুষটার অভ্যস্ততা যে তার মনে এত গভীরভাবে জায়গা করে ফেলেছে, কিভাবে থাকবে তাকে ছাড়া। কতদিনের জন্য যাবেন? আশা নিয়ে কথাটা বলল মারওয়া, যদি 2-1 দিনের জন্য হয়। বলা যাচ্ছে না। হয়তো 15-20 দিন বা তার থেকেও বেশি। মারওয়ার আশা দপ করে নিভে গেল। তবুও নিজেকে শক্ত করল। আমি থাকতে পারবো, সমস্যা নেই। আমি অপেক্ষায় থাকবো আপনার। বলেই আরেকদিকে মুখ ঘুরালো মারওয়া। তার চোখে পানি টলমল করছে, যেন এখনই গড়িয়ে পড়বে। যতই সে মুখে বলুক থাকতে পারবে, কিন্তু সে জানে এটা তার জন্য কতটা কঠিন হবে। মিসাম নিশ্চুপ দাঁড়িয়ে আছে, জরুরি না হলে সে কখনোই যেত না। মারওয়াকে রেখে দূরে থাকা তার জন্য তো কষ্টদায়ক। আকাশে তখন সূর্যটা একটু ঢলে পড়েছে পশ্চিমে। ছাদের রেলিংয়ের ওপর দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে, আর সেই বাতাসে একসাথে দাঁড়িয়ে থাকা দুই হৃদয়ের নীরব প্রতিজ্ঞা কানে কানে বলে যাচ্ছে। এই দূরত্বটা সাময়িক, তবে সম্পর্কটা চিরন্তন। সন্ধ্যা নামার সাথে সাথে মিসাম নিজের ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত। তার হাতে চুপচাপ এটা ওটা এগিয়ে দিচ্ছে মারওয়া। আর তাদের পাশে মুখ ভার করে বসে আছে মানহা আর তার মা। প্রতিবার বিদেশে যাওয়ার আগে এই দুইজনের মন খারাপ দেখে যেতে হতো, এবার তাদের দলে আরও একজন যোগ দিল। এসব ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল মিসাম। রাতে আরেকদিকে ফিরে শুয়ে আছে মারওয়া। মিসাম তাকে নিজের দিকে ঘুরিয়ে বুকে জড়িয়ে নেয়। এভাবে মন খারাপ করে থাকলে আমার কি ভালো লাগবে ম্যাডাম? কতগুলো দিনের জন্য দূরে যাচ্ছি, কোথায় বউ বেশি বেশি আদর দিবে তা না, সে আরেকদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে। মিসামের কথায় মারওয়া লজ্জা পেয়ে মিসামের বুকে মুখ লুকাল। সকাল সকাল বাড়িতে বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। জামাই চলে যাবে বিধায় মারওয়ার বাবা মা ও মিসামের বাসায় চলে এসেছে। মারওয়া আর তার শাশুড়ি রান্নার কাজে ব্যস্ত। মিসামের পছন্দের সকল কিছুই আজ রান্না করছে, আর সেই সাথে নতুন মেহমানদের জন্য।
দুপুরের খাবার শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্য বেরিয়ে পড়ল মিসাম। গাড়িতে বসে বসে মারওয়ার কথাই ভাবছিল। মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছিল না, মনে হচ্ছিল এক টুকরো আমাবস্যা নেমে এসেছে। মিসাম চলে যাওয়ার পর মারওয়ার বাবা মাও নিজেদের বাসায় ফিরে গেছে। যেহেতু মিসাম অনেক দিনের জন্য বাইরে থাকবে, তারা মারওয়াকে নিজেদের সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু মারওয়া নিষেধ করে দেয়। এই বাসায় মিসাম না থাকলেও এই বাড়ির প্রতিটি কোণায় মিসামের ছোঁয়া, তার হাসি, তার গন্ধ মিশে আছে। যতদিন যেতে থাকে মারওয়া যেন আরও একাকিত্ব বোধ করে। মিসাম সারাদিন কাজ করে বাসায় আসে, তখন মারওয়াকে অনেক বেশি মিস করে। দুজন মানুষ দুই প্রান্তে থেকে একই শূন্যতায় ঘিরে থাকে। বিকেলের রোদ একটু একটু করে জানালার পর্দা ছুঁয়ে মেঝেতে ছায়া ফেলছে। সোফার এক কোণে বসে মারওয়া চুপচাপ তাকিয়ে আছে জানালার ফাঁকে দূরের আকাশটার দিকে। তার মনটা যেন গোধূলির মতোই মলিন। সন্ধ্যার দিকে মিসামের ভিডিও কল আসল। স্ক্রিনে ভেসে উঠল মিসামের মুখ। কি করছো ম্যাডাম? মিসামের হাসি হাসি মুখটা দেখে মারওয়ার মুখেও হাসি ফুটে ওঠে। তেমন কিছু না। তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন বলো তো? মারওয়া কিছু বলে না। মিসাম বুঝতে পারে মারওয়ার মন খারাপ, তাই এটা ওটা বলে হাসানোর চেষ্টা করছে। আচ্ছা শোনো, আমার কাজ প্রায় শেষের দিকে। খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। এখন আর মন খারাপ করে থেকো না। মিসামের কথায় মারওয়ার মুখে হাসি ফুটে উঠল। কবে আসবেন? ধরো 5-6 দিনের মধ্যে আসব। আচ্ছা, খাবার খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। তুমি খেয়েছো? না, খাইনি এখনো। কি বলছো এসব? তাড়াতাড়ি খেয়ে নাও, দেরি করো না। মিসামের কণ্ঠে হালকা বকুনি। মারওয়া হেসে বলল, আচ্ছা, খাচ্ছি। তারা আরও কিছুক্ষণ গল্প করল। মিসাম তার মা আর বোনের খবর নিল। কথা বলতে বলতে মিসাম যখন দেখল মারওয়ার মুখে হাসি ফিরে এসেছে, তখন সে ফোন রাখল। মিসামের সাথে কথা বলার পর মারওয়ার মন বেশ হালকা লাগছে। আর কিছুদিন পরই মিসাম ফিরে আসবে ভাবতেই খুশি লাগছে। মারওয়া রাতের খাবার টেবিলে সাজিয়ে তার শাশুড়ি আর মানহাকে ডেকে আনল। সবাই গল্প করতে করতে খাবার শেষ করল। খাবার শেষে মিসামের মা ঘরে যেয়ে দেখে তার ফোন বাজছে। মিসাম ফোন দিয়েছে। হ্যালো মা, কেমন আছো? আমি ভালো আছি বাবা। তুই কেমন আছিস? আমি ভালো আছি। মা শোনো, আমার এদিকের কাজ শেষ। কাল দেশে আসছি। সত্যি? মারওয়াকে জানিয়েছিস? না, না, ওকে জানায়নি। তুমিও কিছু বলো না। আচ্ছা, সাবধানে আসিস বাবা। আর হ্যাঁ, মানহাকেও বলো না। ওর যা অবস্থা, একটা কথা পেটে রাখতে পারে না। আচ্ছা, বলবো না ওদের। ফোন কেটে হাসতে থাকে মিসামের মা মনে মনে বলে, পাগল ছেলে আমার। আজ বিকেল থেকেই বৃষ্টি। হঠাৎ এমন বৃষ্টি কেউই আশা করেছিল না। বৃষ্টি দেখার সাথে সাথে মারওয়া আর মানহা ছাদে দৌড়। আজ তারা বৃষ্টিতে ভিজবে। এদিকে মিসামের মা চিন্তা করছিল কি রান্না করা যায় যাতে ওরা বুঝতে না পারে যে মিসাম আসবে। বৃষ্টি এসে তার সুবিধাই হয়েছে। বৃষ্টিতে ওরা সবাই খিচুড়ি পছন্দ করে, সাথে ইলিশ ভাজা, পেঁয়াজ মরিচ ভর্তা আর গরুর মাংসের কালাভুনা। অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজছে মারওয়া আর মানহা। দুজন বৃষ্টির পানি নিয়ে একে অপরের গায়ে ছিটিয়ে দিচ্ছে। মজা করতে করতে হঠাৎ মাহিরের কথা মনে পড়ে মারওয়ার। মাহিরের বিয়ের দিনেও এমন হঠাৎ করে বৃষ্টি নেমেছিল। মারওয়াকে অন্য মনস্ক দেখে মানহা কাঁধের উপর হাত রাখল। সে অবাক হলো, এতদিন পর কেন হঠাৎ মাহিরের কথা মনে পড়ল তার। সে তো আর কখনোই মাহিরকে ভাবে না। তার পুরো অস্তিত্ব জুড়ে এখন শুধু মিসাম। এসব ভাবতে ভাবতে মারওয়া উপলব্ধি করল তার অনেক ঠান্ডা লাগছে, আর বৃষ্টিতে ভেজা উচিত হবে না। চলো মানহা, অনেক সময় ধরে বৃষ্টিতে ভিজছি। হ্যাঁ চলো। দুজন কাপড় পাল্টে নিচে এসে দেখল রান্না শেষ। মানহা এসেই টিভিতে একটা মুভি ছাড়ল। মারওয়াও তার পাশে বসেছে মুভি দেখতে। মানহার মা সবকিছু গুছিয়ে রেখে মেয়ে আর পুত্রবধূর সাথে যোগ দিল। কিছুক্ষণ পরে পরপর দুবার কলিং বেলের শব্দ ভেসে আসলো। এই সময় আবার কে আসলো?
মারওয়া, দেখ তো মা কে এসেছে। মিসাম তার মায়ের সাথে এয়ারপোর্ট থেকে বেরিয়েই কথা বলেছে। সে জানে কে এসেছে, তাই কৌশলে মারওয়াকে পাঠিয়েছে দরজা খোলার জন্য। মারওয়া দরজা খুলে থমকে দাঁড়ায়। অবিশ্বাসে চোখ দুটো বড় বড় হয়ে যায়। আপনি আপনি কি আমাকে এখানেই দাঁড় করিয়ে রাখবেন, ম্যাডাম? মারওয়া দরজা ছেড়ে দাঁড়ায়। মিসাম ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করে। মানহা ভাইয়াকে দেখেই একাটা জোরে চিৎকার দেয়। ছেলেকে দেখে তার মায়ের মুখে হাসি ফুটে উঠল। মারওয়া তখনও কিংকর্তব্য বিমূঢ় হয়ে মিসামের দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো খুশিতে চিকচিক করছিল, কিন্তু সে যেন বিশ্বাস করতে পারছিল না যে মিসাম সত্যিই ফিরে এসেছে। মিসাম তার দিকে তাকিয়ে মুচকি হাসল। কি ব্যাপার ম্যাডাম, এভাবে কি দেখছো? ভূত দেখেছ নাকি? মিসামের কথা শুনে মারওয়ার ঘোর কাটল। সে কোনো কথা না বলে ছুটে গিয়ে মিসামকে শক্ত করে জড়িয়ে ধরল। মিসামও তাকে পরম ভালোবাসায় আগলে নিল। এই আলিঙ্গনে যেন দুজনের কয়েকদিনের জমে থাকা শূন্যতা এক নিমেষেই পূর্ণ হয়ে গেল। মানহা আর তার মা এই দৃশ্য দেখে হাসছিল। মানহা বলল, যাক ভাইয়া অবশেষে ফিরে এসেছে। এখন আর আপুর গোমরা মুখ দেখতে হবে না। মানহার কথায় হুঁশ ফেরে মারবার। শাশুড়ির সামনে মিসামকে জড়িয়ে ধরেছে দেখে লজ্জা পেয়ে মিসামের থেকে একটু দূরে দাঁড়ায়। রাতের খাওয়া শেষে সবাই নিজেদের ঘরে গেলে মিসাম আর মারওয়া উঠে আসে ঘরে। মিসাম প্রথমেই জানালা খুলে দেয়। বৃষ্টির পরের ঠান্ডা বাতাসে ছোঁয়া ঘরটা যেন আরো প্রাণ ফিরে পায়। হঠাৎ মারওয়া পেছনে থেকে বলল, তুমি তো বলেছিলে 5-6 দিন পর আসবে, তাহলে এত তাড়াতাড়ি? মিসাম ঘুরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসল। সারপ্রাইজ দিলাম, এই আর কি। মারওয়া একটু অভিমানী গলায় বলল, আমাকে একটু বলে আসলে কি এমন ক্ষতি হতো? মিসাম তার দিকে এগিয়ে এসে কপালের ওপর একটুখানি চুমু দেয়। বলে আসলে তোমার এই অবাক মাখা মুখ আর খুশিতে ঝিলিক দেওয়া চোখের দৃষ্টি কিভাবে দেখতাম। মারওয়ার মুখে লাজুক এক চাহনি খেলে গেল। মিসাম হেসে তার হাতটা ধরে বিছানায় বসাল। আচ্ছা, তুমি কি আমাকে খুব মিস করেছিলে? মারওয়া একটু ইতস্তত করে বলল, খুব বেশি। মারওয়ার চুলগুলো আঙুল দিয়ে নাড়াচাড়া করতে করতে মিসাম ফিসফিস করে বলল, আমিও তোমাকে খুব মিস করেছি, ম্যাডাম। একটুখানি নীরবতা, তারপর মিসাম ধীরে ধীরে মারওয়ার মাথা নিজের কাঁধে ঠেলে নেয়। ঘরের নিঃশব্দে তখন শুধু ঘড়ির টিক টিক শব্দ। বাইরে টুকটাক করে বৃষ্টির ফোঁটা পড়ছে। এই মুহূর্তটা যেন দুজনেই চিরকাল ধরে রাখতে চায়। কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধু দুটি হৃদয় পরিপূর্ণ ভালোবাসায় একে অপরকে আঁকড়ে ধরেছে। রাত গভীর হয়ে এসেছে। ঘরের আলো এখন নিভু নিভু, শুধু জানালা দিয়ে আসা আকাশের আলোতে তাদের মুখের ছায়া পড়ে বিছানায়। দুজন গল্প করছে। মিসাম এই কয়দিন মারওয়ার থেকে দূরে থেকে কি করেছে, কি খেয়েছে, কি দেখে প্রচুর এসেছে সেই সব গল্প করছে, আর মারওয়া গভীর মনোযোগ দিয়ে শুনছে, তার চোখে মুগ্ধতা আর ভালোবাসার আবেশ। গল্প বলতে বলতে মিসাম হঠাৎ খেয়াল করল, মারওয়া কখন যেন তার কাঁধে মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে। তার ঠোঁটের কোণে হালকা হাসি খেলে গেল। আনমনে সে মারওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মারওয়ার শান্ত মুখের দিকে তাকিয়ে মিসামের মন ভালোবাসায় ভরে উঠল। একটু পর সেও মারওয়াকে আলতো করে নিজের আরো কাছে টেনে নিল আর পরম নিশ্চিন্তে তাকে জড়িয়ে ধরে নিজেও ঘুমের কোলে ডলে পড়ল। বাইরে তখনও বৃষ্টির ফোঁটা টুপটাপ পড়ছিল, আর ঘরের ভেতর দুটি ভালোবাসার হৃদয় একে অপরের সান্নিধ্যে নিশ্চিন্তে ঘুমিয়েছিল। এই মুহূর্তটা যেন সময়ের গণ্ডি পেরিয়ে এক চিরন্তন ভালোবাসার গল্প বুনে যাচ্ছিল। আজ অনেকদিন পর বাবার বাড়ি বেড়াতে যাচ্ছে মারওয়া। সাথে রয়েছে মিসাম আর মানহা। মারওয়া কত করে তার শাশুড়িকে সাথে আসতে বলল, কিন্তু সে আসেনি। ওরা বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে রওনা দিল। জুই বেগম বারবার বলে দিয়েছে সকালের নাস্তা যেন তার বাসাতেই করে। মিসাম মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে অনেক মিষ্টি, ফল, আইসক্রিম, কোক ইত্যাদি নিল। প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে বলে কথা। প্রথমবার জামাই আসাতে মারওয়ার বাবা মা দুজনেই খুশি। তাদের সকালের নাস্তার জন্য জুস, পাউরুটি, জেলি, ডিম সেদ্ধ আর মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল।
মারওয়া মায়ের হাতের লুচি, আলুর দম পছন্দ করে, তাই জুই বেগম নিজের হাতে লুচি আর আলুর দম তৈরি করেছিলেন। মারওয়ার বাবা তাদের বসার ঘরে নিয়ে গিয়ে বসালেন। মিসাম প্রথমে একটু ইতস্তত করলেও মারওয়ার বাবা মায়ের আন্তরিকতায় সে দ্রুতই সহজ হয়ে গেল। নাস্তা করতে করতে মারওয়ার বাবা মিসামের অফিসের খোঁজ খবর নিলেন। মিসাম নিজের কাজ আর বর্তমান প্রজেক্ট নিয়ে বলল। জুই বেগম মিসামের পছন্দের কথা জানতে চাইলেন। তোমার কি কি খেতে ভালো লাগে বাবা? তোমার পছন্দের সব রান্না করব। মিসাম হেসে বলল, আপনার যা ভালো লাগে তাই রান্না করবেন মা। আমার পছন্দ অপছন্দের কিছু নেই। জুই বেগমও নিজের মতো করে একমাত্র মেয়ে জামাইয়ের জন্য রান্না করছে। মারওয়া রান্নাঘরে গিয়ে মায়ের সাথে টুকটাক সাহায্য করতে লাগল। মিসাম আর মানহা মারওয়ার বাবার সাথে গল্প করছে। দুপুরের খাবারে ছিল গরম ভাত, নানা রকম ভর্তা, রুই মাছের কালিয়া আর মুরগির মাংস ভুনা। মিসাম তৃপ্তি করে খেল। খাবার শেষে জুই বেগম মিসামকে মিষ্টি আর দই দিলেন। মিসাম জুই বেগমের রান্নার অনেক প্রশংসা করল। বিকেলে সবাই একসাথে বসে গল্প করছিল, তখনই হঠাৎ কেউ দরজায় নক করে। জুই বেগম বসার আসর ছেড়ে দরজা খুলে দেখল জুলিয়া বেগম এসেছে। এই মুহূর্তে বোনকে দেখে কিছুটা অবাক হয় জুই। জুলিয়া বেগম কিছুক্ষণ বসে সবার সাথে কথা বলে যাওয়ার সময় পরের দিন বাসার সবাইকে তার বাসায় যাওয়ার জন্য দাওয়াত দিয়ে যায়। মারওয়ার বাবা মাও হাসি মুখে দাওয়াত গ্রহণ করে। আজ সবাই একসাথে মাহিরের বাসায় গেছে দাওয়াতে। মাহিরকে আজ কেমন অন্যরকম লাগছে মারওয়ার কাছে। মনে হচ্ছে অনেকটা শুকিয়ে গেছে। স্ত্রীর সাথেও আগের মতো ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে না। মাহির কিছুক্ষণ পর পর মারওয়ার দিকে তাকাচ্ছিল করুণ চোখে, যেন সে কিছু নিয়ে অনুশোচনায় ডুবে আছে। মারওয়া তাকাতে ইয়ার একদিকে চোখ ফিরিয়ে নিলেও মারওয়া বেশ ভালো করেই বুঝতে পারে। তাচ্ছিল্যে হাসে সে। জুলিয়া বেগম বেশ ভালোভাবেই আদর আপ্যায়ন করেন। খাওয়া দাওয়া শেষে অনেকটা রাত করে বাসায় ফিরে আসে সবাই। সকালেই বাসায় যেতে হবে তাদের, তাই রাতে এসে ব্যাগ গুছিয়ে রাখে। কিছুদিন পর আবারও মিসামের দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে, তবে এবার সময় কিছুটা বেশি লাগবে। মারওয়ার মনটা আবারও খারাপ হয়ে যায়, তবে মিসামকে বুঝতে দেয় না। দেখতে দেখতে মিসামের চলে যাওয়ার সময় চলে আসে। মিসাম যাওয়ার পর দরজা আটকে ভীষণ কেঁদেছিল মারওয়া। তবে পরবর্তীতে নিজেকে সামলে স্বাভাবিকভাবেই শাশুড়ি এর ননদকে নিয়ে দিন কাটায় সে। মিসাম চলে গেছে আজ 26 দিন হয়ে গেছে। তার কাজ প্রায় শেষের দিকে। ইদানিং মারওয়ার শরীর অনেক খারাপ যাচ্ছে, কিন্তু এ ব্যাপারে সে মিসাম বা বাসার কাউকে কিছুই বলেনি। সকালটা অন্য সব দিনের মতোই শুরু হয়েছিল। মারওয়া খুব সকালে উঠে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। তারপর রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরি করতে থাকে। মাথাটা অনেকক্ষণ ধরেই ঘুরছিল, চোখও ঝাপসা লাগছিল, কিন্তু সে পাত্তা দেয়নি। কিছুক্ষণ পর তার কাছে মানহা আসে। আপু, তোমার মুখটা এমন ফ্যাকাশে কেন দেখাচ্ছে? তেমন কিছু না, ঘুম ঠিক হয়নি হয়তো তাই। কিন্তু কথাটা শেষ করতেই চারদিক ঘুরতে থাকে তার। হাত থেকে চারোয়া ট্রেটা মাটিতে পড়ে ছিটকে যায়। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে এবং ধপ করে মেঝেতে পড়ে যায় সে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে মানহা কিছুই বুঝে উঠতে পারে না। আতঙ্কে চিৎকার করে ওঠে সে। মানহার চিৎকার শুনে দৌড়ে আসে তার মা। মেঝেতে নিথর হয়ে মারওয়াকে পড়ে থাকতে দেখে মানহার মা দিকবিদিক শূন্য হয়ে পড়ে। মানহা, পানি এনে দে তাড়াতাড়ি। মানহা দৌড়ে পানি নিয়ে আসে। চোখে মুখে পানির ছিটা দিলেও জ্ঞান ফেরেনি মারওয়ার। অগত্যা তাকে কাছের হসপিটালে নিয়ে যাওয়া হয়। মানহা ফোন দেয় মিসামকে। মারওয়ার অসুস্থতার খবর শুনে তখনই ইমার্জেন্সি দেশে ফেরার ব্যবস্থা করে সে। ততক্ষণে মারওয়ার বাবা মাও চলে এসেছে হসপিটালে। মানহা তাদেরকেও ফোন দিয়ে মারওয়ার অসুস্থতার ব্যাপারে জানিয়েছিল। মারওয়াকে বেশ কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করে ডক্টররা। প্রথমে যতটা উদ্বেগ ছিল, রিপোর্ট পাওয়ার পর তাদের মুখে হাসি ফুটে ওঠে। মিষ্টি আনুন ম্যাডাম। ডক্টরের কথা শুনে সবাই একজন আরেকজনের মুখের দিকে তাকায়। ডক্টর কি পাগল হয়ে গেছে? তাদের মেয়ে অসুস্থ, আর ডক্টর কিনা মেয়ের শারীরিক অবস্থা না জানিয়ে বলছে মিষ্টি আনতে।
মারওয়ার বাবা কিছুটা রেগে ডক্টরকে বললেন, আপনি আমার মেয়ের শারীরিক অবস্থা কি এটা না বলে মিষ্টি আনতে বলছেন ডক্টর সাহেব? আপনার মাথা ঠিক আছে তো? তার কথা শুনে হাসে ডক্টর। হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি মিষ্টি আনার কথা বলেছিলাম কেননা আপনাদের পরিবারে নতুন একজন অতিথি আসছে, বলে চলে যায় ডক্টর। আর পেছনে রেখে যায় এক হতভম্ব পরিবারকে, যারা অতি খুশিতে যে কি করবে তাই ভুলে গেছে। মারওয়ার প্রেগন্যান্সির 6 সপ্তাহ চলছে। অনিয়মিত খাবার আর নিজের প্রতি উদাসীনতার কারণে দুর্বল হয়ে অজ্ঞান হয়ে গেছিল। মারওয়ার জ্ঞান ফিরে আরও 2 ঘন্টা পর। নিজেকে হসপিটালে দেখে বেশ অবাক হয় সে, তার থেকেও অবাক হয় যখন দেখে তার পুরো পরিবার এখানে হাজির। মানহা খুশিতে জড়িয়ে ধরে বলে, তোমাকে এতগুলো লাভ আপু, ফাইনালি আমি ফুপ্পি হব। এরপর সবাই এসে মারওয়াকে অভিনন্দন জানায়। মারওয়ার শরীর অনেক দুর্বল থাকার কারণে ডক্টর তাকে আরও 2 দিন হসপিটালে থাকার জন্য বলেছে, যাতে সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে এবং তার গর্ভের সন্তানও নিরাপদে থাকে। যখন মারওয়া শুনেছে সে মা হতে চলছে তখন সে খুশিতে বাকহারা হয়ে যায়। এই মুহূর্তে সে মিসামকে খুব মিস করছে। তাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিনে তাকে সে কাছে পাচ্ছে না। আচ্ছা মিসাম যখন সে জানতে পারবে সে বাবা হবে তখন সে কি করবে? এসব ভাবতে থাকে মারওয়া। তখনই তার শাশুড়ি আর মা এক ঝুড়ি ফল নিয়ে তার কেবিনে আসে। এত ফল দেখে চোখ বড় বড় হয়ে যায় তার। এত ফল নিয়ে এসেছেন কেন? এগুলো সব তোর জন্য। তাই বলে এতগুলো? কেমন কথা বলিস তুই? এখন নিজের খেয়াল রাখতে হবে তো নাকি? ফল কাটতে কাটতে বললেন জুই বেগম। মিসাম দেশে ফিরে সোজা হাসপাতালে চলে আসে। তাকে চিন্তিত লাগছে। তবে কেবিনে প্রবেশ করে অবাক হয় সে। পরিবারের সবাই মিলে হেসে হাসে গল্প করছে। মারওয়া বিছানায় হেলান দিয়ে বসে আছে, মুখে শান্ত এক হাসি। মিসাম হাফ ছেড়ে বাঁচে। যখন শুনেছিল মারওয়া অসুস্থ হয়ে পড়েছে সে তো ভয়ই পেয়েছিল। মিসামকে দেখে উঠে দাঁড়ায় সবাই। মারওয়া চোখ তুলে তাকায়, আর সেই মুহূর্তেই তাদের চোখে চোখ পড়ে। মারওয়া মাথা নিচু করে নেয়। মিসাম সবাইকে মারওয়ার শারীরিক অবস্থার কথা জানতে চাইল। মানহা বলে দেয় সে ফুপি হতে যাচ্ছে আর মিসাম বাবা। মিসাম অবাক হয়ে এক পলক মারওয়ার দিকে তাকায় আর একবার মানহার দিকে। মারওয়া লজ্জায় মাথা নিচু করে বসে আছে, মুখে লাজুক হাসি। সবাই বুঝতে পারল এদের দুজনে এখন একটু একান্তে কথা বলতে দেওয়া উচিত। সবাই বাইরে চলে গেল। মিসাম তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছিল না। মিসাম নিজেকে স্বাভাবিক করে যথেষ্ট গম্ভীর হয়ে মারওয়াকে প্রশ্ন করে, এটা কি সত্যি মারওয়া? মারওয়া চমকে ওঠে। তবে কি মিসাম খুশি নয়? মারওয়ার মুখে যে লাজুক হাসি ছিল সেটা মুছে গেছে। মিসামের দিকে তাকিয়ে ছোট করে হ্যাঁ বোধক উত্তর দেয়। মিসাম গভীর চোখে মারওয়ার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে হাসির ঝিলিক। মারওয়ার কাছে বসে হাতটা ধরে বলে, তুমি হয়তো নিজের জানো না যে আমাকে কি উপহার দিলে। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এটা মারওয়া। তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এটা কষ্টের না বরং সুখের। 2 দিন পর মারওয়াকে হসপিটাল থেকে বাসায় আনা হলো। মেঘলা আবহাওয়া আর হালকা ঠান্ডা বাতাস যেন সবকিছু শীতল করে দেয়। মারওয়াকে এনে তার রুমে শুইয়ে দেওয়া হয়। তার উপর এখন করা নির্দেশ যেন অপ্রয়োজনে বিছানা থেকে নিচে না নামে। মিসাম অফিস থেকে ছুটি নিয়েছে যাতে পুরোটা সময় সে মারওয়ার সাথে থাকতে পারে। মিসাম নিজের হাতে মারওয়ার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে। 2 চামচ মুখে দেওয়ার পরপরই বমি করে দেয় মিসামের শরীরে। তবু মিসামের মুখে কোনো বিরক্তির ছাপ পড়েনি। শাশুড়ি আর ননদ তো পারে সারাক্ষণ তাকে খাওয়ায়। দেখতে দেখতে অনেকটা সুস্থ হয়ে যায় সে। মারওয়ার শরীর আগের থেকে ভারী হয়েছে, নড়াচড়া করতেও বেশ কষ্ট হয়। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে নিজের পরিবর্তনগুলো। বেবিটা যখন একটু একটু করে মুভ করে, সে চোখ বন্ধ করে সেটা অনুভব করে। আজ মারওয়া সকাল থেকেই অস্থিরতা অনুভব করছিল। শরীরটা খারাপ লাগছিল, মাঝে মাঝে হালকা ব্যথার ঢেউ। তবে সে চুপ করেছিল, যাতে বাড়ির কেউ চিন্তিত না হয়। কিন্তু দুপুর নাগাদ ব্যথা বেড়ে যায়।
মুখ কুঁচকে ওঠে তার, বালিশের কোণা চেপে ধরে। চোখে পানি চলে আসে। মানহা তখনই ছুটে গিয়ে তার মাকে ডাকে। সে এসে দেখে মারওয়ার মুখ ঘামছে। মিসামকে ডাক মানহা, সময় এসে গেছে বোধ হয়। মিসাম রান্নাঘরে মারওয়ার জন্য খাবার গরম করছিল। মানহা মিসামকে ডাকে। মারওয়ার শরীর খারাপ করেছে শুনেই সব ফেলে দৌড়ে আসে সে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় মারওয়াকে। মিসাম এক মুহূর্তের জন্য মারওয়ার হাত ছেড়ে দেয় না। নার্স বারবার বলে, স্যার, আমাদের একটু কাজ করতে দিন, আপনি একটু বাইরে যান। কিন্তু মিসাম তখন কানের ধার দিয়ে কিছুই শুনছে না। অতপর অনেক বুঝিয়ে শুনিয়ে মারওয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। মারওয়াকে যতক্ষণ ভেতরে রাখা হয় ততক্ষণে মিসাম অসহায় দৃষ্টিতে দরজার দিকে তাকিয়েছিল। মারওয়ার বাবা মা চলে এসেছে হসপিটালে। তারা সবাই মিসামকে সান্ত্বনা দিচ্ছে। ঘন্টা 2 পরে অপারেশন থিয়েটারের লাল বাতি নিভে যায়। ভেতর থেকে ভেসে আসছে এক ছোট্ট শিশুর কান্না। মিসাম দৌড়ে দরজার কাছে যায়। ডক্টর বেরিয়ে আসে সাদা তোয়ালেতে পেঁচানো এক বাচ্চাকে নিয়ে এসে মিসামের কোলে দিল। কংগ্রাচুলেশনস, মিস্টার মিসাম, আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, সে সুস্থ আছে। মিসাম শ্বাস ছাড়ে, যেন অনেকক্ষণ ধরে শ্বাসটা আটকে ছিল। মারওয়ার বাবা নিজের নাতিকে কোলে নিয়ে কানে আজান দেয়। এরপর সবাই একে একে বাবুকে কোলে নেয়। যখন মানহা কোলে নিল, সে এক মুহূর্তের জন্য তাকে ছাড়তে চাইছিল না। কিন্তু মিসাম আরেকবার কোলে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল। শেষমেশ আর না পেরে মানহাকে ধমকে নিজে কোলে নিল। এতে আবার মানহা মুখ ফুলিয়ে বসে আছে। মারওয়াকে কেবিনে দেওয়ার পর সবার আগে মিসাম দেখা করতে গেল কোলে তাদের সদ্য জন্মানো শিশু। মারওয়ার পাশে বাবুকে শুইয়ে দেয় মিসাম। চোখ ভরে নিজের স্ত্রী আর সন্তানকে দেখছে। মারওয়া বাবুকে কাছে পেয়ে চুমু খেল। তার চোখ বেয়ে এক ফোঁটা উষ্ণ পানি গড়িয়ে পড়ে। দীর্ঘ 10 মাস পরে অবশেষে তাকে ছুঁতে পারা, এই যেন এক অন্যরকম তৃপ্তি। এরপর সবাই এক এক করে মারওয়ার সাথে দেখা করে। মা ছেলে দুজনেই সুস্থ থাকায় অল্প কিছু দিনেই হসপিটাল থেকে ছাড়া পায় তারা। 7 দিন পর আকিকা দিয়ে ছেলের নাম রাখা হয় মায়ান। দীর্ঘ 15 বছর পর দেশে ফিরেছে মিসাম, মারওয়ার সাথে তাদের 3 সন্তান মায়ান, মাহা আর মাদিনা। এই 15 বছরে বদলে গেছে অনেক কিছু। মারওয়ার বাবা মা মারা যাওয়ার পর মিসামের সাথে দেশ ছাড়ে সে। সাথে ছিল শাশুড়ি, ননদ আর একমাত্র ছেলে মায়ান। এখানে আসার পরপরই মানহার বিয়ে হয়ে যায় খুব ভালো একটা পরিবারে। সে এখন শ্বশুর বাড়িতেই থাকে। তার বিয়ের বছর খানেক পর মিসামের মা মারা যায়। দেশের মাটিতে পা রাখার সাথে সাথে অদ্ভুত এক প্রশান্তি লাগছে মারওয়ার। মিসামের এক হাতে সুটকেস, অন্য হাতে স্ত্রীকে আঁকড়ে রাখা। আর সামনের দিক দিয়ে লাফাতে লাফাতে চলেছে 3টা প্রাণ, মায়ান, মাহা আর মাদিনা। মায়ানের বয়স এখন 16-র ঘরে, শান্ত স্বভাব, দেখতে একদম মায়ের মতো হয়েছে। মাহা 10 বছরের, ফুপির মতো দুষ্টু আর ভীষণ মিষ্টি মুখের মেয়ে। আর মাদিনা সবচেয়ে ছোট, মাত্র 7 বছরের, সে দেখতে হয়েছে একদম বাবার কার্বন কপি। বিমানবন্দর পেরিয়ে গাড়িতে বসার পর মারওয়া জানালার দিকে তাকিয়ে থাকল। মারওয়া ফিরে আসে সেই আগের ঘরে, যেখানে সে কাটিয়েছে জীবনের সবথেকে সুন্দর মুহূর্তগুলো। ঘরে ঢুকেই পুরনো জিনিসগুলোর ধুলো মুছে দিতে দিতে একটার পর একটা স্মৃতি এসে ভিড় করে মারওয়ার মনে। এখনও যেন চোখে ভাসে শাশুড়ির সাথে কাটানো সময়, মানহার সাথে করা হাজারো খুনসুটি। দেশ ছাড়ার আগ মুহূর্তে বাবা মায়ের জমানো কিছু টাকা দিয়ে একটি এতিমখানা নির্মাণ করে মারওয়া। আর এতে পূর্ণ সহযোগিতা করে মিসাম। আজ সকলে যাবে এতিমখানার বাচ্চাদের সাথে সময় কাটাতে। মায়ান, মাহা আর মাদিনা খুবই উৎসাহী এই ব্যাপারটা নিয়ে। সব থেকে বেশি খুশি মায়ান। তার ছোটবেলা থেকেই দেশের গল্প শুনে অনেক আগ্রহী সে। সকাল থেকেই হালকা রোদ আর শান্ত আবহাওয়া। মিসাম ড্রাইভ করছিল, পাশে বসা মারওয়া। আর পিছনের সিটে ছিল 3 ভাই বোন। গাড়িতে বসে মাহা উত্তেজিত গলায় বলে উঠল,
আমরা কি ওদের সঙ্গে খেলতে পারবো? মারওয়া মাথা নাড়ল, হাসল একটু। মিসাম রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে ছেলে মেয়েকে দেখে। তার চোখে ছিল এক ধরনের আত্মতৃপ্তির ছায়া। এতিমখানায় পৌঁছাতে বেশি সময় লাগেনি। দূর থেকেই চোখে পড়ছিল সুন্দর একটা 2 তলা ভবন, সামনে ছোট্ট বাগান, আর গেটে বড় অক্ষরে লেখা স্নেহ নিকেতন। এই নামটাই দিয়েছিল মারওয়া। বাচ্চারা দেখে দৌড়ে এসে ঘিরে ফেলে মারওয়াদের। এত হাসি, এত উচ্ছ্বাস, মাদিনা তো কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। একটু পরেই সে মাহার হাত ধরে খেলায় মেতে ওঠে। মায়ান কয়েকজন বড় ছেলের সাথে বসে গল্প শুরু করে, কে কোথা থেকে এসেছে, কার প্রিয় বিষয় কি। বাচ্চাদের জন্য চকলেট, স্কুল ব্যাগ, গল্পের বই, খেলনার জিনিসপত্র আনা হয়েছে। মারওয়া তাদের জন্য আনা উপহারগুলো সবাইকে দিল। একে একে ছোট ছোট হাতগুলো বাড়িয়ে দিল ব্যাগ, বই আর চকলেটের দিকে। কারো চোখে বিস্ময়, কারো চোখে আনন্দ, কারো চোখে আবেগ। সারাদিন বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বিকেলের দিকে বাসায় ফেরার জন্য রওনা দেয় সবাই। গাড়ি চলতে শুরু করে, হঠাৎ মারওয়ার চোখ আটকে যায় দূরে দাঁড়িয়ে থাকা এক লোকের দিকে। জীর্ণ শীর্ণ শরীর, হাত পায়ের ধুলোবালি, মাথায় উস্কো খুস্কো চুল। লোকটাকে চিনতে এক মুহূর্ত দেরি হয় না তার। মাহির। মিসাম, গাড়ি থামান প্লিজ। মারওয়ার চিৎকারে গাড়ি থামায় মিসাম। মারওয়া এগিয়ে যায় মাহিরের দিকে, যে ছিল তার প্রথম ভালোবাসার মানুষ। মারওয়ার পিছনে মিসাম আর বাচ্চারা ছোটে। মারওয়ার ছুটে যাওয়ার কারণ বুঝতে পারে মিসাম মাহিরকে দেখে। মাহির, তুমি এখানে? এই অবস্থা কেন তোমার? মাহির কিছুক্ষণ মারওয়ার দিকে তাকিয়ে থাকে, হয়তো চেনার চেষ্টা করছে। মারওয়া: হ্যাঁ, আমি। কতটা বদলে গেছো তুমি। সময়ের সাথে সাথে তো অনেক কিছুই বদলায় মাহির। মাহির হাসে, শুকনো হাসি। সাথে কারা? মারওয়া পিছন ফিরে দেখে মিসাম আর 3 সন্তানও এসেছে। মারওয়া তাদের দেখে হাসে। মিসামকে তো তুমি চেনোই। আর ওরা আমার সন্তান। আমার সন্তান। কথাটা শুনে চোখে পানি আসে মাহিরের। বুকের ভেতর অজানা দহন শুরু হয়। তোমার এই অবস্থা কেন, মাহির? আবারও প্রশ্ন করে মারওয়া। কোনো একজনকে ভয়ঙ্করভাবে ঠকিয়েছিলাম আমি। তারই ফল ভোগ করছি। মারওয়া তাচ্ছিল্য হাসে। কেন? তোমার স্ত্রী কোথায়? তার জন্যই তো এত কিছু করেছিলে। বিয়ের কিছু বছর পর যখন আমরা বেবির জন্য ট্রাই করেছিলাম, তখন জানতে পারি আমি বাবা হতে অক্ষম। তারপরও ইভা আমার সাথে কিছুদিন ছিল, কৌশলে আমার টাকা পয়সা আর বাড়িটা নিজের নামে করে নিয়েছে। এখন সে তার প্রেমিককে নিয়ে ওই বাড়িতেই থাকে। মাহিরের কণ্ঠে কোনো দুঃখ ছিল না, ছিল নিঃশেষ হওয়া এক মানুষের নিরাবেগ স্বীকারোক্তি। খালামণি কোথায়? মা নেই মারওয়া, সেও আমার উপর অভিমান করে চলে গেছে। মাহির ফুপিয়ে কেঁদে ওঠে। মারওয়ার চোখে পানি। এখন তার অনুশোচনা হচ্ছে এতদিন কেন খালার খোঁজ নেয়নি। মিসাম মাহিরকে বাসায় নিয়ে যেতে চাইল, তবে সে যায়নি। কিভাবে যাবে? সে যে মারওয়ার সাথে অনেক বড় অন্যায় করেছে। মরীচিকার পিছনে ছুটে আছে শূন্য। আরও শূন্যতার দহনে পুড়ে পুড়ে নিজেকে শেষ করতে চায় সে, যদি তার মাধ্যমে প্রায়শ্চিত্ত করতে পারে। বাসায় এসে বাচ্চাদের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় মারওয়া আর মিসাম। বাসায় আসার পর থেকে একে অপরের সাথে কথা বলা হয়ে ওঠেনি এখনো। মারওয়া মন খারাপ করে ছাদে চলে এসেছে। আকাশে আর পূর্ণ চাঁদ উঠেছে। চাঁদ আর মেঘের লুকোচুরি খেলায় আকাশটা মোহনীয় লাগছে। ঠান্ডা বাতাসে শরীর মন দুটোই যেন শীতল করে দেয়। হঠাৎ কারো বাঁধনে চমকে ওঠে সে। পরবর্তীতে নিজেকে সামলে নেয়, সে জানে মিসাম ছাড়াই আর কেউ নয়। মিসাম বুঝতে পেরেছিল যে মাহির আর মারওয়ার মাঝে কোনো একসময় একটা সম্পর্ক ছিল, যেটা কোনো কাজিন বা বন্ধুত্বের ঊর্ধ্বে। আর এটাও বুঝেছে মাহির মারওয়াকে ঠকিয়েছিল, তবে সে মারওয়াকে কিছু বুঝতে দেয় না। কি দরকার বর্তমানের মাঝে অতীত টেনে এনে সম্পর্ক নষ্ট করার? মিসাম আরও শক্ত করে জড়িয়ে রাখে মারওয়াকে, আর মারওয়া নিজের স্বামীর বক্ষস্থলে মাথা গুঁজে থাকে, যেন সমস্ত দুঃখ, সব অতীত মিলিয়ে যাক এই বুকের গভীর শান্তিতে। সমাপ্ত।